সুধী দর্শক, আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। সারা দুনিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা ও রাজনীতি দুটোই চলে সমান তালেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তৎপর থাকে, শিক্ষার্থী বান্ধব থাকে, গবেষণা বান্ধব থাকে এবং সর্বোপরি ক্ষমতাসীনদের তোয়াজ করার বদলে মেরুদণ্ড সম্পন্ন হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনীতির কারণে সেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজকর্ম কোনো ক্ষতি হয় না, বরং সেই রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সমাজকে দেখার চোখ আরও শানিত করে। কিন্তু বাংলাদেশে বিগত 16 বছর আওয়ামী লীগের শাসন আমলে ক্যাম্পাস রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এর অন্যতম কারণ হলো সিট দখল, গেস্টরুম, গণরুম সংস্কৃতি, ক্যাম্পাসে ভিন্ন মতামতকে দমন, পীড়ন ইত্যাদি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাসে রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে। বিভিন্ন ক্যাম্পাসের পক্ষে হয় বিক্ষোভ, প্রতিবাদ, সমাবেশও। তবে সুষ্ঠু ধারার ক্যাম্পাস রাজনীতির পক্ষেও অনেক শিক্ষার্থী ছিল বা আছেও এখনো। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন দলের ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমও বেশ দৃশ্যমান। জুলাই পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক না হয়ে শিক্ষার্থী বান্ধব, গবেষণা বান্ধব হবে কিনা তা হয়তো সময় বলে দেবে। জুলাই অভ্যুত্থানের 1 বছরের মধ্যে ক্যাম্পাসে সেই পরিবেশ বা তৈরি হয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। দর্শক, আলোচনা বিষয়তে আমরা নির্ধারণ করেছি জুলাই পরবর্তী ছাত্র রাজনীতি। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার বাঁয়ে আছেন এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিন্দু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং সেই সাথে আছেন ফারদিন হাসান আন্তন, সহ মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকচাস। আপনাকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম জুলাই পরবর্তী ছাত্র রাজনীতি। সেই ছাত্র রাজনীতি বলে আসলে বেশিরভাগ ছাত্রদের সাথে ক্যাম্পাসের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, কারণ ছাত্রদের ক্যাম্পাসে ছাত্র নেতৃত্ব গড়ে ওঠে। এই ছাত্র নেতৃত্ব একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সংসদে তারা প্রতিনিধিত্ব করে থাকেন। সেই হিসেবে আমরা ক্যাম্পাস রাজনীতি নিয়ে বেশিরভাগ আলোচনা করব আজকে। প্রথমে একটু যেতে চাই বিন্দুর কাছে। বিন্দু, যদি বলি ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়গুলো তফসিল চলছে, নির্বাচনের ঘোষণা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ডাকসু নির্বাচন। আপনার কি মনে হয় যে আসলে এই যে রাজনীতি এখন আবার জুলাই পরবর্তী আমরা যে ছাত্র রাজনীতির কথা বলছি, এই ছাত্র রাজনীতির মধ্যে নতুন কি দেখছেন জুলাই পরবর্তী, যদি 1 বছর অতিবাহিত হলো জুলাই অভ্যুত্থানের, ছাত্র রাজনীতির মধ্যে আসলে নতুন কি দেখছেন? বা আমরা যে কথা বলছিলাম ছাত্রদের মধ্যে একটা সহিষ্ণুতা থাকবে, ছাত্র রাজনীতির সহিষ্ণুতা, একে অপরকে কথা বলার স্পেস দেবে, এই ছাত্র রাজনীতি কি দেখছেন? আমরা কি আবার কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে ফিরবো কিনা? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য, এবং সকল দর্শক মণ্ডলীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখেন, আমরা আপনার বাংলাদেশের ছাত্র রাজনীতি বলেন বা যে কোনো ছাত্র সংসদের নির্বাচন বলেন বা ছাত্র সংসদ বলেন, এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে। এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে নতুন নেতৃত্ব প্রস্তুত করার জন্য। কিন্তু আসলে আমরা বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 15.5 বছর আমরা কি দেখেছি? ক্যাম্পাসে আরও একটি ছাত্র সংগঠন, সরকার দলীয় ছাত্র সংগঠন অন্য কোনো ছাত্র সংগঠনকে রাজনীতি করার বিন্দু পরিমাণ তারা কোনো সুযোগ দিত না। ইভেন কি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপরে ক্যাম্পাসে, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে রাতের পর রাত, দিনের পর দিন নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের কথা বলা, কাজ করার কোনো সুযোগ হতো না। এই বিষয়গুলোর কারণে বিগত 16 বছরে কেন বলছেন? এটা তো এই বিষয়গুলো দেখার পরে ক্ষমতায় ছিল, এই বিষয়ে তাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, আমি বলছি এই বিষয়গুলোর উপরে এই বিষয়গুলো থেকে বেরোয় আসার জন্য পাশাপাশি
জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থান হওয়ার পরে বাংলাদেশের ছাত্র রাজনীতি এখন দাঁড়িয়ে আছে এক দূরশিন্নবিন্দিত এক জায়গায়। এখান থেকে আমাদেরকে অবশ্যই বর্তমান ছাত্র রাজনীতির সময়োপযোগী সিদ্ধান্ত, আধুনিকায়ন এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণমূলক ছাত্র রাজনীতি নিয়ে মূলত আমাদের কাজ করার প্রয়োজন বলে আমি মনে করি। আমরা যেটা দেখছি বা আমরা যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছি। যেমন ধরেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কোনো গণরুম থাকবে না, কোনো গেস্ট রুম থাকবে না, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পরিবহনের সুব্যবস্থা থাকবে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আপনার হোস্টেলে খাবারের মান উন্নয়ন থাকবে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সহ প্রতিটি শিক্ষার্থীদের নিরাপত্তার সুব্যবস্থা করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অলরেডি আমরা 3 আগস্ট ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা 9 দফার একটি দাবি দিয়েছি যে এই 9 দফা নিয়ে আমরা মূলত কাজ করব। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আপনার গবেষণা পড়াশোনার মান উন্নয়ন এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেটা সবচেয়ে বড় যে বিষয়টি আপনি মাত্র আমাকে প্রশ্ন করলেন, সেটা হচ্ছে এই ফ্যাসিবাদের আমলে যেই ধরনের পরিবেশ ছিল সেই পরিবেশ এখন আর কোনো ক্যাম্পাসে থাকবে না। আমরা কিন্তু এখন দেখেন প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি ছাত্র সংগঠন সহাবস্থানের মাধ্যমে আমরা ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারছি। এটাই হচ্ছে আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরের সবচেয়ে বড় একটি প্রাপ্তি। দেখেন, আগে অনেক ছাত্র সংগঠন কিন্তু অন্য কোনো সংগঠনের ভিতরে ঢুকিয়েছিল, লুকিয়েছিল। তারা কিন্তু আস্তে আস্তে সেই সব সংগঠন থেকে বেরোয় আসতেছে। এই বেরোয় আসার কারণ কি? এখন আর ফ্যাসিবাদ নেই। এই বেরোয় আসার কারণ কি? এখন সবাই সকলের মতো করে আমরা ছাত্র রাজনীতি করতে পারছি। তো এই ছাত্র রাজনীতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি এই সহাবস্থানের পরিবেশ প্রত্যেকটি ক্যাম্পাসে থাকতে হবে। আমরা মনে করি ক্যাম্পাসে আর কোনো ধরনের যাতে সহিংসতা না হয়, পড়াশোনার মান উন্নয়ন থাকে, সাধারণ শিক্ষার্থীদের সেবক হয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পরিচালনা করছেন এবং ভবিষ্যতে করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটু আমি পরবর্তী প্রশ্নে আরো আসবো, একটু যেতে চাই ফারদিন হাসানের কাছে। ফারদিন হাসান, জুলাই পরবর্তী ছাত্র রাজনীতি যেটাকে বলা হচ্ছে, বিগত সময় আমরা শিক্ষার্থী বান্ধব দেখিনি, সে অর্থাৎ গণরুম গেস্ট রুমের কালচার দেখেছি। জুলাই পরবর্তী কি দেখছেন যদি বলি, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রায় বিশ্ববিদ্যালয়ের এখন আসলে কি অবস্থা ছাত্ররা আছে, বিভিন্ন সংগঠনগুলো যারা ক্ষমতায় ছিল বা যারা ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলোর ভূমিকা বা কি দেখছেন? আচ্ছা, এখন আমি যদি বলি জুলাই পরবর্তী ছাত্র রাজনীতির যে বিষয়টা, আমরা 5 তারিখ পরবর্তী সময় ছাত্র রাজনীতি নিয়ে একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে অনেক জায়গায় বলা হচ্ছে ছাত্র রাজনীতি আদৌ থাকবে কিনা, থাকা উচিত কিনা, বা হচ্ছে গিয়ে ছাত্র রাজনীতি যদি আসে কিভাবে আসবে, কোন মডেলে আসবে। এখন এই জায়গায় আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠনের যে আপনার অবস্থানটা, যে আমরা কোনোভাবে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির কালচার সেটা সমর্থন করি না। কারণ আমরা দেখে আসছি যে কোটা আন্দোলন যখন ছিল, সেই কোটা আন্দোলনের সময় যে ছাত্রলীগ যারা করতো তারাও তো কোট আনকোট ছাত্র, অথচ ছাত্রদের যে যৌক্তিক দাবিটা ছিল যে কোটার প্রথাটাকে সংস্কার করতে হবে, এটার সাথে তারা একাত্মতা ঘোষণা করতে পারেনি। কারণ আওয়ামী লীগ এই আইডিয়াটার সাথে একাত্মতা ঘোষণা করেনি। অর্থাৎ ছাত্রলীগ এই জায়গায় কেন একাত্মতা ঘোষণা করেনি? কারণ আওয়ামী লীগের এই জায়গায় একাত্মতা ঘোষণা করার জায়গা ছিল না, এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য তারা এই কোটা আন্দোলনে প্রথম হামলা করে, তারপরে হচ্ছে গিয়ে কোটা আন্দোলনটাকে আপনার বন্ধ করার চেষ্টা করে, বিরুদ্ধে অবস্থানটা নেয় মূলত। তো এই জিনিসটা কেন হয়? কারণ ছাত্রলীগ বা এই ধরনের লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের মধ্যে এই প্রবণতা থাকে যে মাদার পার্টিকে সার্ভ করা লাগবে। এই জিনিসটা আমার মনে হয় আওয়ামী লীগের কাছে দেখেছেন নাকি আর কারো কোনো সংগঠনকে দেখেছেন? যে কোনো সংগঠন যেটাই হচ্ছে গিয়ে আপনার মানে কোনো মাদার পার্টিকে সার্ভ করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন আমি যদি বলি যে আমাদের ছাত্র মানে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে বিষয়টা, আমাদের প্রত্যেকটা ডিসিশন হয় আমাদের মানে অভ্যন্তরীণ যে পলিসি মেকিং বডি আছে সেখান থেকে, আমাদের কেন্দ্রীয় কমিটি এবং এছাড়াও যারা আছে তাদের মাধ্যমে। এখানে কোনো মানে বাইরের কারো কোনো মতামত দেওয়ার বা হচ্ছে গিয়ে ডিসিশন দেওয়ার এখতিয়ার নেই। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি কালকে একটা অবস্থান নেয়, আমরা সেটা বিরুদ্ধে যেতে পারবো শুধুমাত্র ছাত্রদের কল্যাণের কথা চিন্তা করে। তা আমরা মনে করি যে বাংলাদেশে জুলাই আগস্ট পরবর্তী যে ছাত্র রাজনীতিটা হবে সেটা হইতে হবে ছাত্রদের জন্য। আপনাদের মাদার সংগঠন কি বৈষম্য বিরোধী আন্দোলন? আমাদের কোনো মাদার সংগঠন নেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনার গ্রো করে বের হয়ে গেছি। যারা হচ্ছে মানে ওই সময় প্ল্যাটফর্মটাতে ছিল, তারা যারা আমরা ছাত্র সংগঠনে আসছি, তাদের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আর কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই। বৈষম্য বিরোধী আন্দোলনে তো কোনো কমিটি সব বাতিল, জি, শুধু যদিও কেন্দ্রীয় কমিটি আছে।
আপনি বলছিলেন যে আসলে ছাত্রলীগ এই কাজগুলো করেছে গণরুম গেস্ট রুম। আমি একটা প্রশ্ন করে, এখন কি গণরুম গেস্ট রুমের কালচার কি এখন আছে বিশ্ববিদ্যালয়? আপনাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যেহেতু আপনি বলছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনার কি মনে হচ্ছে আসলে কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের গেস্ট রুম গণরুমের কোনো ঘটনা আপনার চোখে পড়েছে? ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথাগুলো যদি আমি বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, সেখানে তো আসলে গেস্ট রুম নেওয়ার জন্য তো আসলে হলে আমাদের ওই সুযোগগুলো সেই অর্থে নাই, খুবই অল্প সংখ্যক দুই একটা ভার্সিটিতে নিতে গেলে তো টাকার বিষয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় টাকার বিষয়, তো এটা একটা বিষয়। আর যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলি, মেইন স্ট্রিম যে বিশ্ববিদ্যালয়গুলো, অর্থাৎ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বলেন, এগুলোতে এরকম কালচার নেই। তবে শোনা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বিভিন্ন জেলা শহরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে এরকম অভিযোগ আসছে যে কোনো কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো কোনো ব্যক্তি হচ্ছে গিয়ে এই সিন্ডিকেটগুলো আবার পুনর্বহাল করার চেষ্টা করছে। কিন্তু আমরা মনে করি যে এটা আসলে জুলাই পরবর্তী সময় আর পসিবল না, কারণ আমরা দেখেছি যে এই ধরনের কাজ যারা করতে গেছে তাদেরকে ছাত্ররা কিভাবে প্রতিহত করেছে। তো ভবিষ্যতে যদি কেউ এই ধরনের কাজ করে, ছাত্ররা আবার প্রতিহত করবে। এটা আপনার কি আশাভঙ্গ হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরেও এরকম গণরুম গেস্ট রুমের কিছু কিছু ঘটনার কথা আপনি বলছেন? এটাকে আমি আসলে আশাভঙ্গ বলি না, কারণ বিষয়টা হচ্ছে যে মানুষের মধ্যে খারাপ চিন্তা থাকবে, খারাপ কাজ করার চেষ্টা থাকবে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে থাকবে, তো ছাত্র সমাজে থাকবে, এটাও খুব স্বাভাবিক। বাট আমাদের এখানে যে কালচারটা এস্টাবলিশড হয়ে গেছে জুলাইয়ের পরে, এই সামর্থ্য আমি মনে করি না আর কারো আছে যে আমরা মানে এরকম দেখতে পারবো যে কেউ এসে ক্যাম্পাসে একটা দখলদারিত্ব রাজনীতি করবে, এটা সম্ভব না। আমরা কিছুদিন আগে ইয়েতে আপনার চুয়েট অথবা কুয়েটে এরকম একটা ঘটনা দেখেছিলাম যে বহিরাগত সন্ত্রাসীদের এনে একজনের সন্ত্রাসী কর্মকাণ্ড, তো ওই সময় আমরা দেখেছি ক্যাম্পাসে শিক্ষার্থীরা কিভাবে এটা প্রতিহত করেছে। এবং বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে আগামীকাল এরকম একটা ঘটনা ঘটুক, ছাত্র এটা প্রতিহত করবে। আমি একটু যেতে চাই বিন্দু, সেটা হচ্ছে ফারদিন যেটা বললো যে তাদের কোনো মাদার সংগঠন নেই। আমি যদি ভুল না করি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসটা এনসিপির একটি ছাত্র অঙ্গ সংগঠন। না না না, আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা তাদের সাথে আদর্শিক মিল আছে, এটা তো আমরা কখনো অস্বীকার করি না। আমরা দুইটাই জুলাই থেকে গড়ে ওঠা একটা সংগঠন, কিন্তু আমরা তাদের থেকে কোনো প্রকার সিদ্ধান্ত নেই না। আমাদের প্রোগ্রামের কোনো ব্যানারে আমরা উপরে নাহিদ ইসলামের ছবি লাগাই না, আমরা আক্তার হোসেনের ছবি লাগাই না, কোনো তাদের পরামর্শ নেই না। আমরা তাদের পরামর্শ বলতে না না না, তাদের এখানে কোনো প্রকার মতামত দেওয়ার সুযোগ নেই। আপনি তো সহ মুখ্য সংগঠক না, আমি সহমুখপাত্র। আচ্ছা, সহমুখপাত্র। আপনাদের এই যে সহমুখপাত্র যে কমিটিটা বাকছাসের, এটাতে কার সিগনেচারে হয়েছে? এটা হয়েছে আমার আহ্বায়ক এবং সেক্রেটারি সিগনেচারে। আপনার আহ্বায়ককে? আবু বাকের মজুমদার। আচ্ছা, আপনারা মানে আপনি আহ্বায়ক হয়ে আপনি সিগনেচার করতেছেন আপনার কমিটিতে? হ্যাঁ। বাকের মজুমদার যে আপনাদের আহ্বায়ক হলেন, উনি কিভাবে হলেন? তাহলে ধরেন আমি আপনাকে একটা প্রথম প্রশ্ন করি। না, আমি জাস্ট জানার জন্য আমি ধরেন আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। ওনার প্রশ্ন উনি কিভাবে, আমি আপনাকে পাল্টা প্রশ্নটা করি। না, আপনি আগে উত্তর দিবেন। এই প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। ধরেন জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করলেন, উনি কার সিগনেচার এটা প্রতিষ্ঠা করলেন? উনি নিশ্চয়ই নিজের সিগনেচার এটা প্রতিষ্ঠা করলেন। যখন মনে করলেন যে বাংলাদেশে জাতীয়তাবাদকে ধারণ করার জন্য একটি দল গঠন করা প্রয়োজন, তখন উনি মানে বাংলাদেশের আপনার কৃষক, শ্রমিক, জনতা, বুদ্ধিজীবী, ব্যারিস্টার, আইনজীবী সবাইকে সমন্বয় করে উনি একটা দল গঠন করার জন্য আলোচনার সাপেক্ষে উনি একটি দল গঠন করলেন। এটা কিন্তু একটা প্রেক্ষাপট। আমি বলি আপনাকে, এটা একটা প্রেক্ষাপট, কিন্তু আমরাও তো ছাত্র রাজনীতির একটা ছাত্র সংগঠনের প্রেক্ষাপটটা কিন্তু আপনাকে বুঝতে হবে। জুলাই গণঅভ্যুত্থানটা, আমি খুব খুশি হলাম। আমি বলি আমরা জুলাই মজুমদার, না না, আমি কার সিগনেচার? আমি বলি বাকের মজুমদারের কারো সিগনেচার আহ্বায়ক হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের যে প্র্যাকটিসটা আছে, সেই প্র্যাকটিসে হয়তো রিজভি সাহেবের সিগনেচারটা লাগে ওখানে, কিন্তু মানে খুবই আনন্দের সাথে বলতে হয় আমাদের এই সিগনেচারটা লাগে না, কারণ আমাদের যেহেতু কোনো মাদার পার্টি নেই। আবু বাকের মজুমদার, জাহিদ হাসান, তারা যখন এবং আমরা সবাই মিলে যখন প্রস্তাব করলাম যে আমরা একটা সংগঠন করতে চাই, তোমরা কে কে আসবা, তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে আসলো, এবং তারা আসার পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত আমরা একটা সংগঠন করব। সেই সংগঠনটা পরে আমার আহ্বায়ক সেক্রেটারি সিগনেচারে এই সংগঠনটা হয়, এবং যিনি আহ্বায়ক এবং যিনি মেম্বার সেক্রেটারি ওনারা সিগনেচার করেছে। জি জি জি, হ্যাঁ, আমরাও দেখেছি সেই বিষয়টা, যে আপনার এটা নিয়ে ঘটাও করে এই বাকছাসের কমিটি আপনার ঘটাও করে প্রকাশ করা হলো, এবং আমরা দেখলাম সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মধুর ক্যান্টিনে কিভাবে
মানে নির্মম ভাবে দেখেন আমি বিন্দু ভাই আমি আমরা কিন্তু এগুলো দেখেছি। ওনার পরে আপনি বলেন। না অবশ্যই, কিন্তু আমি এটার উত্তরটা আমি আপনাকে একটু দিতে চাই। আমি একটু শেষ করি। আমরা কিন্তু দেখেছি যে কে কমিটিটা ঘোষণা করেছে, কোত্থেকে কমিটিটা এসেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো একটা কিছু হলেই 5ই আগস্টের পরবর্তী সময় কোনো একটা কিছু হলেই এই দায় বিএনপির। ধরেন একজন আমি কিভাবে বলবো, ধরেন একজনের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, এই দায় বিএনপির। মানে বিষয়টা এমন। এবং কোনো ক্যাম্পাসে কিছু হচ্ছে, ওই দায় ছাত্র দলের। মানে কিছু না কিছু হইলেই শুধু বিএনপি আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমি একটু বলবো, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের মানে আমরা আমাদের কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক হিসাবে আমরা তাকে নিয়োজিত করেছি। উনি আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক হিসাবে শুধুমাত্র আমাদের ন্যূনতম পরামর্শগুলো দিয়ে থাকেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার নিজের বডিতে সবসময় আলোচনা, তর্ক এবং কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে ছাত্র রাজনীতি পরিচালনা করে। যদি উত্তর দিতে চান আপনি। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উত্তরটা তো আমি প্রথমত দিলামই যে আমরা কিভাবে আমাদের সংগঠনটা তৈরি করেছি। এখানে আমাদের কারো সিগনেচারের কেন প্রয়োজন নেই। তো প্রথমত যে বিষয়টা, যদি আমাদের আত্মপ্রকাশের দিনের ঘটনাটার দিকে আমরা তাকাই, ওই সময় তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যকর ছিল। আপনারা যে সময় কমিটি গঠন করেন, তো যে জিনিসটা দেখা গিয়েছে যে ধরেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমি একটা সংগঠন করতে চাই, এই সংগঠনটা আমার সংগঠন, আমি এখানে আহ্বান করতেছি কারা কারা আসবা, তারা আসবে সেখানে, এটাই স্বাভাবিক না? এখন হাসান, বিষয়টা কি এরকম নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন একেবারে কার্যকর ছিল তখন কমিটিটা গঠন করা হয়েছে? বাকচাষে জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কার্যকর ছিল সারা বাংলাদেশে, এখন কিছু একটা ঘটনার কারণে সারা বাংলাদেশে সমস্ত কমিটি বাতিল, যদিও কেন্দ্রীয় সংসদ আছে, তখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যকর ছিল, তখনই তো মনে হয় বাকচাষ গঠন। জি জি জি, এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ওই সময় আমরা আহ্বান করলাম যে কারা কারা আমাদের সাথে এই সংগঠনে আসতে চাও, যদি আমাদের আইডিয়ার সাথে, আমাদের আদর্শের সাথে তোমাদের মিল হয় এবং আমাদের প্রত্যাশার সাথে তোমাদের প্রত্যাশা মিলে, তাইলে আমরা একসাথে একটা সংগঠন করতে পারি। আমি শেষ করি। তো এই সময় যারা আমাদের সাথে এখানে আগ্রহ প্রকাশ করে আমরা তাদেরকে ওয়েলকাম করি, এবং অবশ্যই যেহেতু আমরা একটা সংগঠন এখানে করতে এসেছি, এখানে একটা সাংগঠনিক শৃঙ্খলার ব্যাপার আছে, যারা এটার সাথে মানিয়ে নিতে পারবে তারা এখানে থাকবে। এখন ধরেন একটা জায়গা থেকে কিছু লোকজন এসে এখানে যদি বলে না আমাকে কমিটিতে পদ দিতে হবে, আই এম নট বাউন্ড টু ডু দ্যাট, এটা আমার সংগঠন, আমি তৈরি করছি, তুমি এটার পার্ট হতে চাইলে আসো, আমরা একসাথে পার্ট হই, বাট সিদ্ধান্ত আসতে হবে আমার আহ্বায়ক সেক্রেটারি থেকে। কিন্তু এই সিদ্ধান্ত কেউ যদি ভায়োলেট করে মনে করে যে আমি ভাই ধরেন একটা অমুক গুপ্ত সংগঠনের সদস্য, আমি এখানে এসে কমিটি নিতে চাবো, আমি তো তাকে আমার এখানে না, আমি বলি শেষ করতে দেন আমাকে, আমি তো তাকে এখানে জায়গা দিব না। তো এখানে এসে কেউ যদি মানে হাঙ্গামা করে সেটার দায়ভার তো অবশ্যই আমরা নিব না। এবং আমরা দেখেছি যারা এই ধরনের কার্যকলাপে জড়িত ছিল তারা এখন কোথায় আছে, তারা জেলে আছে, এবং কি কাজে গেছে এটা আপনারাও খুব ভালো মতন জানেন। এই ক্ষেত্রে যে আবু বাকে বা আব্দুল কাদেরকে আহ্বায়ক কে করলেন, বাকরকে সাধারণ সম্পাদক কে করলেন? হ্যাঁ, কে করলেন এদেরকে? মানে এদেরকে আমরা মনোনয়ন দিলেন, নির্বাচিত করলেন কে? আমরা হচ্ছে গিয়ে একসাথে বসে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা সংগঠন করব। মানে গণভোট হয়েছে? ভোট হয়েছে? এখানে ভোট কেন লাগবে? আমি তো একটা সংগঠন প্রস্তাব করতেছি, এটা তো মানে এক্সিস্টিং সংগঠন না, মানে এটা তো খুব বেসিক। যদি আপনি একটা সংগঠন তৈরি করতে যান আপনি প্রস্তাবনা দিবেন, এটাই তার প্রশ্ন ছিল। তো যে দুইজন প্রস্তাবনা দিছে বা যারা প্রস্তাব দিয়েছে তাদের প্রস্তাবনার ভিত্তিতে এই সংগঠন তৈরি হয়েছে। আমি এই বিষয়ে জাস্ট 10 সেকেন্ড বলবো। দেখেন, আমরা যে পবিত্র প্ল্যাটফর্মটি ব্যবহার করে এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানটি ঘটাইতে সংগঠিত করতে আমরা মানে সক্ষম হয়েছি, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি বৈষম্য করেছে 5ই আগস্টের পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে। কেন? আপনি দেখলেন 2 জন উপদেষ্টা নেওয়া হলো শিক্ষার্থীদের মধ্যে থেকে, তারা কিন্তু 2 জনই পাবলিক বিশ্ববিদ্যালয়। সুযোগ কি দেওয়া যেত না বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজনকে? আবার ঠিকই দেখবেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যখন বাকচাষ করা হলো, এই হট্টগোলটা হয়েছে ওইখান থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে এখান থেকে ঠকানো হয়েছে। তখনই মধুর ক্যান্টিনে একটি বড় ধরনের ঝামেলা হয়, এবং এটা এক ধরনের ওহিনাজিলের মাধ্যমেই আপনার এই বাকচাষের কমিটি গঠন করা হয়। ধন্যবাদ। তো দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন।
বিরতির পর দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল জুলাই পরবর্তী ছাত্র রাজনীতি। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আছেন ফারদিন হাসান আন্তন সহ মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। দর্শক আমরা বিরতির পর একটু আবারও যেতে বিন্দু যদিও ফারদিন হাসান বলছে তারা একেবারে কি বলে, তারা একদম স্বকীয় একটি সংগঠন বাকছাস, তারা কারো দোয়া লাগে না, উপরের কারো পরামর্শ লাগে না, তারা কমিটি গঠন করে। কিন্তু আমরা দেখলাম ডাকসু নির্বাচনে প্যানেল দিতে গিয়ে ডাকসুতে যারা প্যানেল দিবে তারা নিজেদের সিদ্ধান্তে তারা ডাকসু প্যানেলটা ঘোষণা করতে পারলো না। তারা বলল এই জন্য তারেক রহমানের পরামর্শ লাগলো। তাহলে ছাত্রদল প্যানেল দিতে গিয়ে তারেক রহমান তো লন্ডন পর্যন্ত যেতে হলো কেন? এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এবং একটা প্রোপাগান্ডা। আবিদ ভাই তো এটা নিজে বলছেন, আবিদ ভাই এটা নিজে বলছেন, স্পষ্ট করে বলতে চাই। আবিদ ভাই এটা নিজে বলছেন। আমি উত্তর দিচ্ছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের যখন ডাকসুর প্যানেল করা হয় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আপনার বিভিন্ন মিটিং এবং বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক হিসাবে শুধুমাত্র চেয়ারপারসনের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে। আর সমস্ত কার্যক্রম একদম গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোটের মাধ্যমে আমাদের এই ডাকসুর প্যানেল নির্বাচিত করেছে। না কিন্তু তাহলে তানভীর হামিমের বক্তব্য, আবিদুলের বক্তব্য কি তাহলে মিথ্যা? আমি কিন্তু আপনাকে বলছি যে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, যাকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক নির্বাচিত করেছি, শুধুমাত্র তার পরামর্শটা নেওয়া হয়েছে। আর সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র উনি বলছেন তার জন্য অপেক্ষা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঠিক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটা তার ব্যক্তিগত বক্তব্য, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বক্তব্য। যিনি তারবিন বারী হামিদ, দুজনের একই বক্তব্য ছিল। এটা কিন্তু তার ব্যক্তিগত। ধরেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, এটা আমার আইডেন্টিটি। পাশাপাশি আমি ব্যক্তিও কিন্তু বিন্দু একটা আইডেন্টিটি। আমি যদি আমার ব্যক্তিগত মতামত দেই, সেই বক্তব্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই বক্তব্যের জন্য তাদেরকে কোনো ধরনের শোকজ করা হয়েছে যে তোমরা কেন তোমাদের ব্যক্তিগত বক্তব্য তারেক রহমানের উপর চাপিয়ে দিলে? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যখন বিভিন্ন সাংগঠনিক প্রক্রিয়ায় প্যানেল নির্বাচিত করা হয় তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সেই সাথে আরেকটা প্রশ্ন জড়িয়ে দিয়ে, সেই হতে যদি এই প্যানেল করতে যদি তারেক রহমানের পরামর্শ লাগে, শিক্ষার্থীদের কল্যাণে কোনো সিদ্ধান্ত নিতেও কি তারেক রহমানের পরামর্শ লাগবে? নো, ইম্পসিবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে, এখন আমরা বিভিন্ন ছাত্র সংগঠন দেখছি প্রত্যেকটি ক্যাম্পাসে। কিন্তু আপনারা জিনিস খেয়াল করে রাখেন, আমি প্রত্যেকটা ছাত্র সংগঠনকে সম্মান দিয়ে বলছি, এই দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে বুক চিতিয়ে বলেছে, যেভাবে প্রকাশ্যে সে রাজনীতি করেছে, যেভাবে প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেসিবাদ বলেছে, যেভাবে প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে, আপনি এই ধরনের অধিকার নিয়ে কাজ করা আর কয়েকটি সংগঠন ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশে, আপনি একটু দেখবেন। জুলাই অভ্যুত্থানের কথা দেখবেন না? জুলাই অভ্যুত্থানের পাশাপাশি আপনার দীর্ঘ 15.5 বছরে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি ক্যাম্পাসে। এবং এর জন্য আমরা গুম হয়েছি, আমরা খুন হয়েছি এবং এর জন্য আমরা জেল খেটেছি। অবশ্যই এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, হামলা শিকার হয়েছেন, মামলা, সেই কথা তো আমরা জানি। কিন্তু এখন জুলাই পরবর্তী অবস্থায় কেন আবার একটা ছাত্রদল যখন ডাকসু প্যানেল দেয় তখন আবার কেন বা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ লাগে? কিংবা আমার প্রশ্নটা যেটা ছিল যে আসলে আমরা যখন ছাত্রদের শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশ তৈরি করবার কথা বলছেন, আদিবও বলেছেন, হামিমও বলেছেন, কিন্তু সেই ক্ষেত্রে ছাত্র শিক্ষার্থীদের কল্যাণে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কি তাহলে পরামর্শ লাগবে? আমার প্রশ্ন ছিল এটা। আমরা হয়তো ভবিষ্যতে দেখব সেই সময়টা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করছেন এবং সেবক হয়ে কাজ করবেন, এবং সাধারণ শিক্ষার্থীদের যে বিষয়গুলো কল্যাণকর হবে জাতীয়তাবাদী ছাত্রদল তার স্বকীয় থেকে সে সিদ্ধান্ত নিয়ে সেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে। আপনারা এখন বলছে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করবেন, কিন্তু আমরা দেখলাম আপনারা যখন হল কমিটি দিলেন তখন হল কমিটি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করলো, তারা হল কমিটি চায় না, হলে রাজনীতি চায় না। কিন্তু আপনাদের ছাত্রদলের সভাপতি আমি কথা প্রশ্ন শেষ করি, রাকিবুল ইসলাম রাকিব বললেন যে আমরা হল কমিটি বাতিল করব না। তাহলে শিক্ষার্থী বান্ধব কি হলো? যারা বলেছে হল কমিটি বাতিল করার জন্য তারা প্রত্যেকেই কোনো না কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত। তারা সাধারণ শিক্ষার্থী না।
সাধারণ শিক্ষার্থীদের দাবি হলে আমরা সেটা বিবেচনা নিতাম। আমরা কি দেখেছি, আমরা দেখেছি সেখানে আপনার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা পদধারী ছিল, এখন যারা সাধারণ শিক্ষার্থী সেজেছে সেখানে তারা ছিল। আমরা কি দেখেছি, গুপ্ত সংগঠন, যে গুপ্ত সংগঠনটি সারা বাংলাদেশে ছাত্র রাজনীতি করতেছে গুপ্তভাবে। 5ই আগস্ট না হলে তাদেরকে আপনি জীবনও সামনে দেখতেন না। এই যে আজকে আমরা যাদেরকে দেখছি বড় বড় নেতা, আমি নাম বলবো না, এদেরকে আপনি 5ই আগস্ট না হলে সাদিক কাইমি, ফরহাদ, যাদেরকে বলেন না কেন, 5ই আগস্ট না ঘটলে এদেরকে দেখতেন না। আমরা কি দেখেছেন, আমি শেষ করছি, আমরা কি দেখলাম, ছাত্র শিবিরের আপনার নারী শাখার যে নেতৃবৃন্দ রয়েছে তারা এসে মপটি সৃষ্টি করলো। আমরা কি দেখলাম, আমি একটু শেষ করি, আমরা কি দেখলাম, একজন বর্তমান ভিপি প্রার্থী, নারী শিক্ষার্থী, উনি ভিপি প্রার্থী, ওনার প্রতি আমি সম্মান রেখে বলছি, উনি একই স্টেটমেন্টে 2 ধরনের কথা বললেন। উমমা, উনি একই স্টেটমেন্টে 2 ধরনের কথা বললেন। ছাত্র শিবিরের প্রত্যেকটি হল কমিটি প্রকাশ করতে হবে, ছাত্র দলের প্রত্যেকটি হল কমিটি বাতিল করতে হবে। এটা আসলে ছাত্র দলকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা মব সৃষ্টি করা হয়েছে। ভাই, আপনি কি এও দেখেছেন কিনা, সেখান থেকে ছাত্র শিবিরের যে ফিল্টারগুলো দেওয়া ছিল সেই ফিল্টারগুলোকে টেনে ভেঙে ফেলার পরিবেশ আমরা দেখেছি, চিত্র দেখেছি। তাহলে গুপ্ত যারা বলছেন ছাত্র শিবিরের শিক্ষার্থী, তারা কি নিজেদের ফিল্টার নিজেরা ভেঙেছে? হতে পারে, কারণ এই বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তী কিছু ষড়যন্ত্র হচ্ছে। আপনার পরবর্তী প্রশ্ন এগুলো বলবো। আরেকটা করে দিই, সেটা হচ্ছে আপনি ডাকসু প্যানেল যখন আপনারা ঘোষণা, হল কমিটি যখন ঘোষণা করেন, সেখানে 54 জন আপনারা যে নিষিদ্ধ ছাত্রলীগ বলছেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ছিল, সেরকম অভিযোগও ছিল, এবং এর মধ্যে থেকে 6 জনকে আপনারা বাতিলও করেছেন। কিন্তু আমি একটু যেতে চাই, উত্তরটা আপনি মাথায় রাখেন। ফারদিন হাসান অনেকক্ষণ ধরে বসে আছেন, কিছু বলবেন ফারদিন হাসান, যদি কিছু বলেন। আসলে আমি যে প্রশ্নটা ওনাকে করেছিলাম যে একটা কমিটি দিতে, তারেক রহমানের পরামর্শ যদি লাগে ভবিষ্যতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করতে, ক্যাম্পাস তৈরি করতে, তা আবারও কি তারেক রহমানের পরামর্শ লাগবে কিনা? ধরেন একটা জিনিস কি, যে যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে একটা রাজনৈতিক দল যেভাবে ফাংশন করে সেই ফাংশনেবিলিটিকে যাতে আরেকটু সহযোগিতা করা যায়, এর জন্য তাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো কাজ করেছে। যেমন ছাত্রদল প্রায় সময় এই কথা বলে যে তারা 90-এর সেই সোনালী যুগটা আবার ফিরিয়ে আনতে চায়, সেই 90-এর ডাকসু ইলেকশনটা আবার ফিরিয়ে আনতে চায়। বা তারা এটা কোনদিন বলে না যে 90-এর পরে 91-তে যায় তারা ছাত্র সংসদ বন্ধ করেছে, ডাকসু বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে সেটা তখন তাদের ওই মাদার পার্টির পলিসির সাথে যাচ্ছিল না। তো তারেক রহমানের পরামর্শে তারা যেহেতু প্যানেল দিচ্ছে, এটা আশা করাই যায় যে ভবিষ্যতে যখন তারেক রহমান মনে করবে এটা ডাকসু প্রয়োজন নেই, তখন তারা এটাও বন্ধ করে দেওয়ার জন্য যা করার সে কাজগুলো করবে। দ্বিতীয়ত আমি হচ্ছে কি একটু পিছের আলাপটাই আবার চলে যেতে চাই, যেটা আমার তখন শেষ করে যেতে পারিনি। সেটা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসলে আমরা কিছু করছি না, বা হচ্ছে গিয়ে আমরা কোনো জায়গা তৈরি করতে পারছি না। আপনারা জানেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আপনার টপ 8-এর একটা ফোরাম আছে। এই টপ 8-এর ফোরামের হচ্ছে একজন আমি সহমুখপাত্র হিসাবে। তো আমি বিন্দুবের কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই যে তাদের জাতীয়তাবাদী ছাত্রদলে এখন পর্যন্ত টপ পলিসি মেকিং ফোরামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত জায়গা পেয়েছে কিনা, আমার জানা মতে এরকম কেউ এখন পর্যন্ত ছিল না। এরপরে আমি আরেকটা জিনিস দেখাতে চাই। ধরেন আমাদের যেই খসড়া গঠনতন্ত্রটা দেওয়া হয়েছে, যেটা আমরা এখন খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা পাবলিক করতে পারবো এবং পাস করার মাধ্যমে। তো সেখান থেকেই আমি একটা আপনার প্রস্তাবনা আপনাদের সামনে বলতে চাই যে বিন্দু ভাই যেমন আছেন এই মুহূর্তে আপনার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে, যেটা কিনা একটা জেলা পদমর্যাদার কমিটি। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেকটা সিঙ্গেলভাবেই এক একটা জেলা কমিটির পদমর্যাদা পায়, কিন্তু সেখানে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় অর্থাৎ 113টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি করে সেই একটা কমিটিকে জেলা পদমর্যাদা দেওয়া হয়। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের যে স্বকীয় যে আপনার পরিচয়টা বা যে নিজের পরিচয়টা, সেটার কোনো ভ্যালু আসলে রাখা হচ্ছে না। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে যখন বিশ্ববিদ্যালয় কমিটি দিব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, আমরা একটা সংখ্যক বিশ্ববিদ্যালয়কে আমরা হচ্ছে গিয়ে আপনার জেলা পদমর্যাদা দিব, কারণ আমরা তাদের ওই আইডেন্টিটিটাকে বিশ্বাস করি। এই কাজ যদি ছাত্রদল এত বছরে না করতে পারে আর আমরা এক বছর হওয়ার আগেই করে ফেলতে পারি, তাহলে কারা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে বেশি চিন্তা করতেছে, এটা আমাদের আরেকবার বিবেচনায় আনতে হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, আমি একটু তাদের হল কমিটির বিষয়টাতে আসি। প্রথমত হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে এই হল
কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে যে অবস্থানটা, এইটা আসলে কোত্থেকে সূত্রপাত হয়েছে? আমাদের মনে থাকার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হলগুলো ভেঙে বের হয়ে গেছিলেন, তখন তারা হচ্ছে গিয়ে তাদের যে প্রভোস্ট ছিল তাদেরকে ওই দাবির মুখে, চাপের মুখে রেখে যে এই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করতে হবে, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এইটা করে তারা এই জুলাই গণ অভ্যুত্থানকে একটা পথ দেখিয়েছে, যে এই পথে হচ্ছে গিয়ে আমরা সবাই হাঁটছি। তো আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে যদি আজকে বলি যে এটা ছাত্র শিবির কিংবা কোনো গুপ্ত সংগঠনের হচ্ছে গিয়ে আপনার মানে এজেন্ডা, তার মানে কি জুলাই ছাত্র শিবির করছে, আমি এটা বিশ্বাস করি না। বিন্দু ভাই যদি এটা বিশ্বাস করে থাকেন, আমি খুবই দুঃখিত, আমি আপনার সাথে এই বিষয়ে এগ্রি করতে পারছি না। দ্বিতীয় যে বিষয়টা, আপনি একটা সংখ্যা বললেন যে 56 কিংবা 54 জন নিষিদ্ধ ছাত্রলীগের আপনার লোকজন হচ্ছে গিয়ে সেখানে আছে, এবং 6 জনকে হচ্ছে চিহ্নিত করে তারা বহিষ্কার করেছে। আমি এই জায়গায় একটা জিনিস বলতে চাই, যে এই যে 6 জনকে বহিষ্কার করেছে, এর মধ্যে একজন ছিল যে কিনা বিদ্রোহ করে আপনার করে কি বলে ওর নাম, আপনার ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এরপরে হচ্ছে গিয়ে আমাদের সাথে আন্দোলনে যোগদান করেছে। আমরা এই বিদ্রোহী ছাত্রলীগ গ্রুপটাকে আপনার সবসময় ওয়েলকাম করি, যে গ্রুপটা কোনোদিন কোনো হামলা মামলার সাথে জড়িত ছিল না, যে গ্রুপটা কোনো প্রকার অন্যায় অবিচার করেনি, জাস্ট হলে থাকার কারণে তাদেরকে দেখা গেছে ছাত্রলীগ করতে বাধ্য করা হয়েছে। তো এরকম একটা মেয়েকেও তারা হচ্ছে কি নিজেদের এই এজেন্ডা বা যে বয়ান সেটা এস্টাবলিশ করার জন্য বের করে দিল। তো এই জিনিসটা আমরা মনে করি আপনাদের এই ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করা উচিত, এবং যাকে তাকে ছাত্রলীগ বলা কিংবা যাকে তাকে ছাত্র শিবির বলা বন্ধ করা উচিত। কারণ ছাত্র শিবির আমি মনে করি যে এটা এত বড় সংগঠন না যে সবখানে তাদের লোকজন আছে, কিন্তু তারা এটা একটু এই গুপ্ত রাজনীতির মাধ্যমে এটা একটু এস্টাবলিশ করার চেষ্টা করে সবখানে তারা আছে, এটা আমি পার্সোনালি বিশ্বাস করি না। তো আপনারাও সবাইকে শিবির ট্যাগ দেন, তো তাদের এই আইডিয়াটা বাস্তবায়ন করেন না যে তারা সব জায়গায় আছে, তারা সব জায়গায় নেই। আমি একটু বিন্দু ভাই যদি ওনার অভিযোগগুলো যদি আপনি উত্তর দিতেন। প্রথম অভিযোগটা আমি আপনাকে স্পেসিফিক, যদিও সময় কম, প্রথম কথা হচ্ছে যে 6 জনের মধ্যে 6 জনকে বহিষ্কার করতে, একজন ছাত্রলীগের বিদ্রোহী থেকে বের হয়ে জুলাই আন্দোলনে ছিল, এমন একজন লোক শিক্ষার্থীকে আপনারা বাদ দিয়ে দিলেন কোনো ধরনের তদন্ত ছাড়াই, অথচ ছাত্রদল বাকিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। তাহলে ছাত্রদল কি গবেষণা করলো? একজন বিদ্রোহী অর্থাৎ জুলাই আন্দোলনের যে শিক্ষার্থী তাকে বাদ দিয়ে দিলেন কোনো ধরনের তদন্ত ছাড়াই। যদি এটা ফারদিন হাসানের, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের অবগত করার জন্য, সংগঠন যেহেতু আমাদের, যখনই অভিযোগ আসলো যে 56 জনের সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে, তো ঠিক তখনই একটি তদন্ত কমিটি গঠন করা হলো। সেখানে মাত্র 6 জনের, ফারদিন যেটা বললো, মাত্র 6 জনের ছাত্রলীগের সাথে বিভিন্ন সময় উঠা বসা সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এই 6 জন, ফারদিন যেটা বলেছে আমি এটার সাথে একমত, এই 6 জন তারপরে তাদেরকে জোর করে নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রদল যেহেতু নিষিদ্ধ কোনো সংগঠনের সুযোগ দিচ্ছে না, সুতরাং এই 6 জনকে সাংগঠনিক ব্যবস্থা আওতায় নেওয়া হয়েছে। কিন্তু উনি যে বললেন সে তো আন্দোলনে ছিলেন না, যতই আন্দোলনে থাকুক আমরা কিন্তু কখনোই মানে নিষিদ্ধ সংগঠন বিদ্রোহীদের রিকগনাইজ করবেন না, না করব সে তাকে শুধরানোর সুযোগ দিতে হবে। আপনি তো সুযোগ দিলেন না, না আমরা তাকে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, তাকে শুধরানোর সুযোগ দিয়েছি, আমরা কোনো ছাত্রলীগকে প্রশ্রয় দিব না। আমরা আরেকটা জিনিসও দেখেছি, পাশাপাশি অনেকের ভিতরে আবার দেখবেন আপনার ছাত্রলীগের অনেক প্রেম, অনেককে দেখবেন আপনার বঙ্গবন্ধুর প্রতি অনেক প্রেম। কিভাবে? অনেকেই দেখবেন আপনার যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তারা ছাত্রলীগ করেছে, এই বৈষম্যর বা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নেই, এই ধরনের স্লোগান ভাইরাল হচ্ছে। বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু তার অনেক কিছু লাগে, এই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে। আবার অনেককে দেখবেন ছাত্রলীগের সাথে মানে এত প্রেম যে তাদের এই বিষয়গুলো ইস্যু করে ছাত্রদলকে আপনার হেয় প্রতিপন্ন কিভাবে করা যায়। আবার অনেককে দেখবেন অনেককে দেখবেন আবার ছাত্রলীগের পদ নিয়ে রাজনীতি করেছে। হ্যাঁ, তারাই দেখবেন ছাত্রদলকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় সেই বিষয়টা আপনার চেষ্টা করে। আপনি যদি এবারে একটা আপনাকে প্রশ্ন করি, একটু প্রশ্ন আগে আমি একটা কথা একটু বলতে চাই মাঝখান দিয়ে। ধরেন আমরা যদি আসলে মানুষের মানে পাস্টগুলো টেনে আনার সবসময় চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আপনার 2005 সালের একটা ছবি আছে তারেক রহমানের, জনাব তারেক রহমানের, যে উনি হচ্ছে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গেছেন। উনি কেন আমি শেষ করি কেন কবর জিয়ারত করছেন? বাংলাদেশে আমি বলি একটি শেষ করব, সুন্দর রাজনীতি তৈরি করার জন্য আমি আপনাকে একটু আপনি আমাকে বলার সুযোগটা দেন। সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনার 71-এর বয়ানটা এস্টাবলিশ করার সময় বাংলাদেশে আওয়ামী লীগ যে কাজটা করছে, যে শেখ মুজিবকে এমন একটা ফিগার দরকার আছে, শেখ মুজিব বাদে আর কেউ মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার না, একমাত্র শেখ মুজিবই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধ সে একা করছে, অথচ এই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যুদ্ধ ছিল না। কিন্তু আমাদের সামনে এই জিনিসটাই সবসময় বারবার দেখানো হয়।
এখন আপনি দেখেন যে আপনার দলের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা যদি তার কথাই বলি, তার ঘোষণায় মানুষজন যুদ্ধ করতে নামছে 26শে মার্চ রাতে, সেই ঘোষণা দিছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে এরপরে দেখেন আপনার দলের বর্তমানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে যে হচ্ছে গিয়ে কবর জিয়ারত করে আসে। তা আপনি যদি বলেন যে অমুক ব্যক্তি কেন এই কাজটা করছে, অমুক ব্যক্তি কেন তার প্রশংসা করছে, আমি শেষ করি, অমুক ব্যক্তি কেন তার প্রশংসা করছে, কারণ এই ভুল ধারণা শেখ মুজিবের প্রতি একটা মানে অন্ধ বিশ্বাস এবং একটা অন্ধ ভক্তি আমাদের মাধ্যমে, পাঠ্য বইয়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মানুষের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছিল। এর ফলশ্রুতিতে অনেক মানুষ দেখা গেছে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলে মানে এখনো বলে, যেমন আপনি নিজেও একটু তাকে বঙ্গবন্ধু বলে, আমি তো তাকে বঙ্গবন্ধু মনে করি না। তোফায়েল আহমেদ যাকে যে নাম দিয়েছিল বঙ্গবন্ধু, সেটা তোফায়েল আহমেদ নিজে ফেলেছে। আমি কিন্তু বঙ্গবন্ধু বলিনি, আমি বলছি যারা ইতিপূর্বে এখন ছাত্র শিবির হোক, আমাকে বিন্দু ভাই আপনাকে তারা বঙ্গবন্ধু বলে তারা স্লোগান দিয়েছে, তারা বঙ্গবন্ধু বলে বক্তব্য দিয়েছে। আমি কিন্তু বঙ্গবন্ধু বলি না। দাঁড়ান আমি আপনাকে উত্তর দিচ্ছি, একটু শেষ করে দিই। বিন্দু ভাই আমি বলিনি, এরপর আপনি বলেন, আমি বাধা দিব না আপনাকে অবশ্যই, কারণ একটু ক্লিয়ার থাকলে। আপনি তো লম্বা করে ফেলছেন, আমাকে তো উত্তর দিতে হবে। আমি খুবই দুঃখিত, আপনি তো ভুল বলছেন। না আমি ভুল বলছি না। ভুলটা কতক্ষণ টলারেট করা যাবে? বিন্দু ভাই দেখেন, আপনি যদি আবার নিজের বক্তব্যটা একবার দেখেন, আপনি নিজেও এটা বলে ফেলছেন, আপনি একবার চেক করলে। আমি বলিনি, আমি বলছি, ঠিক আছে, আমরা এটা চেক আমি স্পষ্ট করে বলতে পারবো, সার্জিস আলম বঙ্গবন্ধু শব্দটা বলে উনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, এগুলো ভাইরাল হয়েছে। না আমি সেই জিনিসটা বলেছি। আমি জিনিসটা একটু বলি ভাই, আপনি একবার চেক করে দেখা যাবে, যদি আমি ভুল হই তাহলে আমার ভুল, আমি এর জন্য ক্ষমা চাই নিলাম, কিন্তু আপনি চেক করলে আপনি খুঁজে পাবেন। আমি বলেছি তাদের বক্তব্য, তো এখন যেটা বলতে আপনি ভুল করছেন। না আমি বলি, জিনিসটা বলিনি, সেটা হচ্ছে যে এখন আপনাকে দেখতে হবে যে এই যে ব্যক্তিগুলা যারা তাকে বঙ্গবন্ধু করে মুখে ফেনা তুলে ফেলছিল একটা সময়, তারাই ভুল উপলব্ধি করে আজকে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটা দিতে পারতেছে। তো এই জিনিসটা যে বাংলাদেশের পরিবর্তন, এই পরিবর্তনটাকে আপনার শ্রদ্ধা দেখাইতে হবে। এবং যে মানুষগুলা এই বঙ্গবন্ধুর প্রতি তাদের এত প্রেম, বঙ্গবন্ধু করে পাগল হয়েছে, তারা আজকে মুজিববাদ মুর্দাবাদ বলতেছে, এই মানুষগুলো যদি আপনি অন্য করেন, তারপর নতুন বাংলাদেশকে কোনোভাবে অন্য করতে পারবেন। ছোট্ট করে যদি বিন্দু ভাই বলেন, আমি আপনার প্রশ্নতে যাব। আমি ছোট্ট করে বলবো, ফারদিন যে বিষয়টা বললো, আমরা বাংলাদেশে একটি সহনশীল রাজনীতি তৈরি করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন। এটা কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট। আর আপনি দীর্ঘদিন ছাত্রলীগ করেছেন, হলে থেকেছেন, ছাত্রলীগের সুবিধা নিয়েছেন, ছাত্রলীগের পদে থেকেছেন, তাহলে ছাত্রলীগের যে দায়ভার, অন্যায় কর্মকাণ্ড, সেগুলো আপনার নেওয়া উচিত। আমি আপনার বর্তমান প্রেক্ষাপটকে আমি সাধুবাদ জানাই। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনি অনুশোচনায় ভুগছেন, আপনি এটা জাতির সামনে বললেন, ধন্যবাদ আপনাকে। আপনি এটা আরো প্রকাশে সুন্দর করে বলার পর আপনি রাজনীতি করেন, এটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা একমত পোষণ করি। কিন্তু আপনি যে দীর্ঘদিন আপনার ছাত্রলীগ করে আপনি হলে থেকেলেন, সুবিধা নিলেন এবং বিভিন্ন সময় ছাত্রলীগের সাথে গিয়ে আপনি মিছিল করলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করলেন, সেই দায়ভার নেবেন না? সেই দায়ভারের জন্য কি তাদের ক্ষমা চাওয়া উচিত না? যারাই ছাত্রলীগের মিছিলে গিয়েছে, ছাত্রলীগের পদে ছিল, যারাই ছাত্রলীগের সুবিধা নিয়ে হলে থেকেছে, তাদের কি ক্ষমা চাওয়া উচিত না? আমি মনে করি, আমি 1 মিনিট শেষ করি, আমি মনে করি 71-এর প্রশ্নে আমরা আপোষহীন, আমরা মনে করি জুলাইয়ের প্রশ্নে আমরা আপোষহীন। আমরা সবাই কিন্তু আবার এই জায়গাটা যখন আসবো আমরা ঐক্যবদ্ধ। কিন্তু 71 বিরোধী যারা, এদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে। এবং আমি এটাও মনে করি 15.5 বছর ফ্যাসিবাদ কায়েম করার জন্য সবচেয়ে বেশি স্টেক হোল্ডার বা দায়িত্ব পালন করেছে ছাত্রলীগ। সুতরাং ছাত্রলীগের ছত্র সহায় যারাই ছিল তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি একটা প্রশ্ন করি, যেহেতু আপনি বলছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে একেবারে বেশ সুনাম, মানে অনেক ধরনের বক্তব্য অনেকে দিয়েছেন, পজিটিভ বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনি কি এখন দেখছেন যে জুলাই পরবর্তী যদি বলি আপনাদের বিএনপির নেত্রী রুমিন ফারহানা, যদি বলি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যগুলো, তা এবং কালকে হাসনাত আব্দুল্লাহ নিজেই বলেছেন যে আসলে শেখ হাসিনার পতনের পর সবচেয়ে যিনি বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা, তার মানে তার বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? আমি সর্বপ্রথম এই হাসনাতের এই বক্তব্য তীব্র প্রতিবাদ জানাই। কারণ এই রুমিন ফারহানা এই জুলাই আগস্টে 15.5 বছর তিনি আন্দোলন সংগ্রামের সাথে ছিলেনই, পাশাপাশি ওই জুলাই আগস্টে উনি রাজপথে নেমে উনি আন্দোলন করেছেন। যখন হাসনাত আব্দুল্লাহ সম্ভবত 19 তারিখ রাতে অথবা 18 তারিখ রাতে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ যখন আইনমন্ত্রীর সাথে তথ্য প্রতিমন্ত্রীর সাথে মিটিং করে বেরোলেন, সেই ভিডিও আপনি দেখেন ইউটিউবে রয়েছে। উনারা বললেন এই আন্দোলন বিএনপি বা জামাতের আন্দোলন, এই আন্দোলন যাতে অন্য কেউ নিতে না পারে সেই ব্যবস্থা তারা, সেই সুযোগ তারা দিবেন না, তারা এক দফায় যাবেন। আমি বলছি আমি অন্যদিকে যাব না। এই হাসনাত আব্দুল্লাহ বরঞ্চ একটা সময় এই হাসনাত আব্দুল্লাহরা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, এই আন্দোলনকে ভিন্ন খাতে যাতে কেউ না নিতে পারে এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছে এবং আন্দোলনকেও কোটা বিরোধী আন্দোলনটাকে উজ্জ্বল করার একটা চেষ্টাও ছিল। সেই হাসনাত কিভাবে
যে রুমিন ফারহানা দীর্ঘ 15.5 বছর ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং আপনি দেখবেন ইউটিউবে ঘাটাঘাটি করে রুমিন ফারহানা জুলাই আগস্টে প্রত্যেকটা ছাত্রদের মুভমেন্টে উনি ছিলেন, উনি কথা বলতে পারেন, এই কথা উনি কিন্তু বলতে পারেন। আমি আপনাকে যদি আরেকটু সময় দেন আমি আরেকটু বলবো, আমি আরেকটু বলবো। গতকালকে যে ঘটনাটা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া, যে বিষয়টি ঘটনাটা ঘটেছে সীমানা নির্ধারণ নিয়ে, আপনি দেখেন, আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি নির্বাচন কমিশন হচ্ছে একটি আমাদের আপনার পবিত্র স্থান বা নির্বাচন কমিশনের ভিডিওটা যদি আপনি বের করে দেখেন আপনার সিসি ফুটেজের, স্পষ্ট করে দেখবেন এটা ছিল একটি ব্যক্তিগত বিষয়। কোন ব্যক্তিগত? বিজয়নগর অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2, ব্রাহ্মণবাড়িয়া 3, বিজয়নগর এবং সরাইলের বিজয়নগর 3টি ইউনিয়ন ভাগাভাগি নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণবাড়িয়া যারা রয়েছে দলমত নির্বিশেষে সেখানে বক্তব্য আপনি শুনেছেন? আমি শুনেছি, আমাকে একটু বলার সুযোগ দিন। কি বলেছেন আমাকে যদি একটু বলার সুযোগ দিন আমি বলবো। তাদের একটা ব্যক্তিগত বিষয় নিয়ে, মানে এলাকাবাসীর ব্যক্তিগত বিষয় নিয়ে দলমত নির্বিশেষে সেখানে এসেছিল। আসার পরে আপনি দেখেন কি হলো, রুমিন ফারহানা বক্তব্য দিচ্ছেন। রুমিন ফারহানার ঘটনা আমরা জানি, রুমিন ফারহানাকে ধাক্কা দিয়েছেন এবং পরবর্তীতে ঘটনাগুলো জানি, কিন্তু রুমিন ফারহানার বক্তব্যটা শুনেছেন? আমি শুনেছি। তিনি কি বলেন? তিনি বলেছেন বিগত 15-16 বছর যাদের জন্য আন্দোলন করলাম তারা আমাকে, আমি শুনেছি, আমাকে বলার সুযোগ দিচ্ছেন না। এই কথাই আসে। হ্যাঁ, আমি এই কথা আসছি। ধাক্কাটা দিল কে? নিশ্চয়ই বিএনপি কর্মীরা। আমি সেটাই বলছি যে এই বিজয়নগর এবং আপনার সরাইলে যারা স্থানীয় তারা ঐক্যবদ্ধভাবে এসেছে তাদের প্রবলেমটা সলভ করার জন্য। এখানে কোনো এনসিপি বা বিএনপির কোনো বিষয় ছিল না। আপনি রুমিন ফারহানা যখন বক্তব্য দেয়, ঠিক তখনই এনসিপির একজন নাম হচ্ছে সম্ভবত আয়াতুল্লাহ, উনি গিয়ে ওনার বক্তব্য থামিয়ে দেওয়ার যখন চেষ্টা করেন তখন একটা হট্টগোলের সৃষ্টি হয়। আমাকে দয়া করে শেষ করতে দিবেন। তখন আপনার যেরকম আয়াতুল্লাহ কিছু আহত হয়, পাশাপাশি বিজয়নগরের সাবেক ছাত্রদলের আহ্বায়ক এনামুল গুরুতর আহত হয়। আমরা মিডিয়াতে কি দেখলাম? আয়াতুল্লাহ আমি আসছি এই বিষয়টা, এই ঘটনা যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, ঠিক তখনই দেখা গেল কি আপনার আয়াতুল্লাহর বিষয়টা কিন্তু মিডিয়াতে আসলো না, কিন্তু সরি এনামুলের বিষয়টা কিন্তু মিডিয়াতে আসলো না, কিন্তু আয়াতুল্লাহর বিষয়টা কিন্তু মিডিয়াতে আসলো। এবং তাৎক্ষণিক ওইখানে আমাদের যারা বিএনপির আরো নেতৃবৃন্দ রয়েছিল তারা কিন্তু এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে। কিন্তু আমরা কি দেখলাম? ওইখানে কিন্তু হাসনাত ছিল না। হাসনাত অন্য জায়গা থেকে গিয়ে এটাকে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং একটা আলোড়নের সৃষ্টি করলো, এবং নির্বাচন কমিশনের মানে নির্বাচন নিয়ে যে একটা ষড়যন্ত্র চলছে, বিশেষ করে এনসিপির প্রত্যেকটা নেতৃবৃন্দ যে ধরনের ষড়যন্ত্রমূলক কথা হচ্ছে উনি আরো সেটাকে প্রভাবিত করলো। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেগুলো ঘটেছে সেগুলার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সেই বিষয়গুলো নিয়ে অবজারভেশন করছেন এবং দায়ী ব্যক্তি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিচ্ছেন। এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাই যারা দায়ী ব্যক্তি এদের ব্যবস্থা নেওয়া হয়। সবকিছুতে আমরা দেখতাম বিগত সরকারের আমলে সবকিছুতে শেখ হাসিনাকেই দায়িত্ব নিতে হতো, যে একটা বিচার বা গ্রামের একটা বিচার, মানুষ মারা গেছে, ধর্ষণের শিকার হয়ে মারা গেছেন, সে আমরা কারো কাছে বিচার চাই না, শেখ হাসিনার কাছে বিচার চাই। কিন্তু এখনো কি বিএনপিকে সেই সবকিছু বিষয়ে তারেক রহমানের কাছে যেতে হবে? আমি একটু বলি, এই বিষয়টা না আসলে এই জন্য আমরা বলি যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হয়। তিলকে তাল বানিয়ে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়। সাংগঠনিক ব্যবস্থাগুলো তো দলের শীর্ষ নেতাই নিবে। আর আপনি যেটা বলছেন সেটা তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনোই জনাব তারেক রহমান এই কাজটি করবেন না। ধন্যবাদ। উনি সবাইকে তার স্বকীয়তা দিয়ে যার যার মন্ত্রণালয় শেষে চালাবে। যে সুন্দর পরিবেশ আমরা ইনশাআল্লাহ আশা করছি, সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটা নেতৃত্ব পাবো, সুন্দর একটি ক্ষমতাসীন দল পাবো, সেই আশা নিয়ে দর্শক আজকের মতো আমরা শেষ করতে চাই। যারা স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন, এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আছেন ফারদিন হাসান আন্তন সহ মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ ছাত্র সংসদ। দুজনকেই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক আপনারাও আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠান।